নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি একাদশ পর্ব। বছরখানেক পরে রাজারামের খুন হওয়ার পর এ অঞ্চলে যে হইচই হয়েছিল দিনকতক তা থেমে গিয়েছে। রাজারামের পরে জগদম্বা সহমরণে যাবার জন্য জিদ ধরেছিলেন। তিলু, বিলু ও নীলু অনেক বুঝিয়ে তাকে নিবৃত্ত করে, কিন্তু বেশি দিন তিনি বাঁচেননি। ভেবে ভেবে কেমন মাথা খারাপ হয়ে গিয়েছিল। তাঁর এই অবস্থায় খুব সেবা করেছিল 3 ননদে মিলে। গত দুর্গোৎসবের পর 3 দিনের মাত্র জ্বর ভোগ করে জগদম্বা কদমতলার শ্মশানে স্বামীর চিতার পাশে স্থান গ্রহণ করেছেন। নিঃসন্তান রাজারামের সমুদয় সম্পত্তির এখন তিলুর খোকাই উত্তরাধিকারী। গ্রামের সবাই এদের অনুরোধ করেছিল রাজারামের পৈতৃক ভিটেতে উঠে গিয়ে বাস করতে। কেন ভবানী বারুদ যে রাজি হননি তিনিই জানেন। অতএব রাজারাম প্রদত্ত সেই এক টুকরো জমিতে, সেই খড়ের ঘরেই ভবানী এখনো বাস করছেন। অবশেষে একদিন তিলু স্বামীকে কথাটা বললে। ভবানী বললেন, তিলু, তুমিও কেন এ অনুরোধ করো? কেন বলুন বুঝিয়ে, কেন বাস করবেন না আপনার নিজের শ্বশুরের ভিটেতে? না, আমার ছেলে ওই সম্পত্তি নেবে না। সম্পত্তিও নেবে না? না। তিলু, রাগ করো না। বহু লোকের ওপর অত্যাচারের ফলে ওই সম্পত্তি গড়ে উঠেছে। আমি চাই নে আমার ছেলে ওই সম্পত্তির অন্ন খায়। শোনো তিলু, আমি অনেক ভালো লোকের সঙ্গ করেছিলাম। এইটুকু জেনেছি, বিলাসিতা যেখানে, বাড়তি যেখানে, সেখানেই পাপ, সেখানেই আবর্জনা। আত্মা সেখানে মলিন। চৈতন্যদেব কি আর সাধে রঘুনাথ দাসকে উপদেশ দিয়েছিলেন, ভালো নাহি খাবে আর ভালো নাহি পরিবে? আপনি যা ভালো বোঝেন। আমি তোমাকে অনেকদিন বলেছি তো, আমি অন্য পথের পথিক। তোমার দাদার কিছু মনে করো না, কাজকর্ম আমার পছন্দ ছিল না কোনোদিনও। রামু বাগদিকে খুন করিয়েছিলেন উনি। রামকানাই কবিরাজের ওপর অত্যাচার উনিই করেন। সেই রামকানাই কিন্তু তাকে বিপদের ইঙ্গিত দেয়। ভবিতব্য, কানে যাবে কেন? যাগে ওসব কথা। আমার খোকা যদি বাঁচে, সে অন্যভাবে জীবন যাপন করবে। নির্লোভ হবে, সরল, ধার্মিক, সত্যপরায়ণ হবে। যদি সে ভগবানকে জানতে চায়, তবে সরলতা ও দীনতার মধ্যে ওকে জীবন যাপন করতে হবে। মলিন বিষয়াসক্ত মনে ভগবৎ দর্শন হয় না। আমি ওকে সেইভাবে মানুষ করব। ও কি আপনার মতো সন্ন্যাসী হয়ে যাবে? তুমি জানো আমি সন্ন্যাস গ্রহণ করিনি। আমার গুরুদেব মহারাজ আমায় বলেছিলেন, বাচ্চা, তেরা আভি ভোগ হ্যায়। এই কথা বলে ভবানী যুক্ত করে প্রণাম করলেন। বললেন, সন্ন্যাস দেননি। তিনি আমার ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন ছবির মতো। তবে তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন, সংসারে থেকেও আমি যেন ভগবানকে ভুলে না যাই। অসত্য পথে, লোভের পথে, পাপের পথে পা না দিই। শ্রীমদ্ ভাগবতে যাকে বলেছে বিত্ত স্বার্থ, অর্থাৎ বিষয়ের জন্য জাল জুয়োচুরি, তা কোনোদিনও না করি। আমার ছেলেকে আমি সেই পথে পা দিতে এগিয়ে ঠেলে দেব? তোমার দাদার সম্পত্তি ভোগ করলে তাই হবে। তবে কি হবে দাদার সম্পত্তি? কেন তুমি? আমার ছেলে নেবে না আমি নেব? আমাকে কি যে ভেবেছেন আপনি? তবে তোমার 2 বোন, তাদেরই বা কেন ঠেলে দেবেন বিষয়ের পথে? যদি তারা চায়, চাইলেও আপনি স্বামী, পরম গুরু তাদের। তারা নির্বুদ্ধি মেয়ে মানুষ, আপনি তাদের বোঝাবেন না কেন? তা হয় না তিলু। তাদের ইচ্ছে যদি থাকে, তারা বড় হয়ে গিয়েছে, ভোগের ইচ্ছে যদি থাকে, তবে তারা ভোগ করুক।
জোর করে নিবৃত্ত করা যায় না। জোর করবেন কেন, বোঝাবেন। আমি আগে তাদের মন বুঝি, তারপর বলবো আপনাকে। বেশ তো, যদি কেউ না নেয়, ও সম্পত্তি গরিব দুঃখীর সেবায় অর্পণ করো গিয়ে, তোমার দাদার নামে, বৌদিদির নামে। তাদের আত্মার উন্নতি হবে, তৃপ্তি হবে এতে। সেই দিনেই বিকেলে হঠাৎ হলা পেকে এসে হাজির। দূর থেকে ডেকে বললে, ও বর্দি, খোকা কই? খোকাকে ডেকে তিলু বললে, ও কে রে? খোকা চেয়ে বললে, দাদা। দাদা না রে, মামা। মামা। হলা পেকে দুগাছা সোনার বালা নিয়ে পরাতে গেল খোকার হাতে। তিলু বললে, না দাদা, ও পরাতি দেব না। কেন দিদি? উনি আগে মত না দিলি আমি পারিনি। সেবারেও নীতি দাওনি, এবার না নিলি মোর মনে কষ্ট হবে না দিদি? উনি। তা কি করব দাদা, ওসব তুমি আনো কেন? ইচ্ছে করে তাই আনি। খোকন, তোর মামাকে তুই ভালোবাসিস? খোকা বিস্ময়ের দৃষ্টিতে হলা পেকের মুখের দিকে চেয়ে বললে, হ্যাঁ। কতখানি ভালোবাসিস? একখানা। একখানা ভালোবাসিস? বেশ তো। খোকা এবার হাত বাড়িয়ে হলা পেকের বালা দুটো দুহাতে নিলে। হলা পেকে হাততালি দিয়ে বলে, ওই দেখো, ও নিয়েছে। খোকামণি পরবে বালা, তুমি দেবা না, বুঝলে না? ঠিক এই সময় ভবানী বাড়ুজ্যে বাড়ির মধ্যে ঢুকে হলা পেকে দেখে বলে উঠলেন, আরে তুমি কোথা থেকে? হলা পেকে উঠে ভবানীকে সাষ্টাঙ্গে প্রণাম করলে। ভবানী হেসে বললেন, খুব ভক্তি দেখছি যে, এবার কিরকম আদায় উসুল হলো? ও কি, ওর হাতে ও বালা কিসের? তিলু বললে, হলা দাদা খোকনের জন্য এনেছে। হলা পেকের মুখ শুকিয়ে গেল। তিলু হেসে বললে, শোনো তোমার খোকার কথা। হ্যাঁ রে, তোর মামাকে কতখানি ভালোবাসিস রে? খোকা বললে, একখানা। তুই বুঝি বালা নিবি? হ্যাঁ। ভবানী বাড়ুজ্যে বললেন, না না, বালা তুমি ফেরত নিয়ে যাও, ও আমরা নেব কেন? হলা পেকে ভবানীর সামনে কথা বলতে সাহস পেলে না, কিন্তু তার মুখ ম্লান হয়ে গেল। তিলু বললে, আহা, দাদার বড় ইচ্ছে, সেবারও এনেছিল, আপনি নেননি, ওর অন্নপ্রাশনের দিন। ভবানী বললেন, আচ্ছা তুমি এসব কেন নিয়ে এসে বিপদে ফেলো বলো তো? হলা পেকে নিরুত্তর। বোবার শত্রু নেই। যাও, রেখে দাও এই যাত্রা, কিন্তু আর কখনো কিছু। হলা পেকের মুখ আনন্দে উজ্জ্বল দেখালো। সে ভবানীর পায়ের ধুলো নিয়ে বললে, আচ্ছা, আর মুই আনছি না কিছু, মোর আক্কেল হয়ে গিয়েছে। তবে সে জিনিস নয়, এ আমার নিজের জিনিস। ভবানী বললেন, আক্কেল তোমাদের হবে না, আক্কেল হবে মোলে। বয়স হয়েছে, এখনো কুকাজ কেন? পরকালের ভয় নেই? তিলু বললে, এখন ওকে বকাঝকা করবেন না, ওর মুখ খিদেতে শুকিয়ে গিয়েছে। এসো তুমি দাদা রান্নাঘরের দিকে। হলা পেকে সাহস পেয়ে রান্নাঘরের দাওয়ায় উঠে গিয়ে বসলো তিলুর পিছু পিছু। এই দুর্দান্ত দস্যুকে তিলু আর তার ছেলে কি করে বশ করেছে কে জানে। পোষা কুকুরের মতো সে দিব্যি তিলুর পেছনে পেছনে ঘুরতে লাগলো সসংকোচ আনন্দে। বেশ নিকোনো গুছোনো মাটির দাওয়া, উচ্ছেলতার ফুল ফুটে ঝুলছে খড়ের চাল থেকে। পেছনে শ্যামচক্রবর্তীদের বাঁশ ঝাড়ে নিবিড় ছায়া, শালিক ও ছাতারে পাখি ডাকছে। একটা বসন্ত বৌরি উড়ে এসে বাঁশ গাছের কঞ্চির ওপরে দোল খাচ্ছে। শুকনো বাঁশ পাতায় বালির সুগন্ধ বেরোচ্ছে। বনবিছুটির লতা উঠেছে রান্নাঘরের জানালা বেয়ে। তিলু হলা পেকের সামনে রাখলে এক খুঁচি চাল ভাজা, কাঁচা লঙ্কা ও একমালা ঝুনো নারকোল। এক থাবা খেজুরের গুড় রাখলে একটা পাথরের বাটিতে। হলা পেকের নিশ্চয়ই খুব খিদে পেয়েছিল। সে এক খুঁচি চাল ভাজা নিমেষে নিঃশেষ করে বললে, থাকে তো আর দুটো দেন দিদি ঠাকুরুন। বসো দাদা, দিচ্ছি। একটা গল্প করো না ডাকাতির, করবে দাদা? হলা পেকে আবার এক ধামি চাল ভাজা নিয়ে খেতে খেতে গল্প শুরু করলে। ভান্ডারখোলা গ্রামের নীলমণি মুখুজ্জের বাড়ি অঘরমুচি, আর সে রনপা পরে ডাকাতি করতে গিয়েছিল।
তাদের বাড়ি গিয়ে দেখলে বাড়িতে তাদের 4-5 জন পুরুষ মানুষ, মেয়ে মানুষও 8-10টা, 2জন বাইরের চাকর, ওদের একজন আবার স্ত্রী পুত্র নিয়ে গোয়াল ঘরের পাশের ঘরে বাস করে। ওদের মধ্যে পরামর্শ হলো বাড়িতে চড়াও হবে কিনা। শেষে পরে লুট করাই ধার্য হলো। ঢেঁকি দিয়ে বাইরের দরজা ভেঙে ওরা ঘরে ঢুকে দেখে পুরুষেরা লাঠি নিয়ে সড়কি নিয়ে তৈরি, মেয়েরা প্রাণপণে আর্তনাদ শুরু করেছে। তিলু বললে, আহা। আহা নয়, শোনো আগে দিদিমণি, প্রাণ সে রাত্রে যাবার দাখিল হয়েছিল। মোরা জানি নে সে বাড়ির দাক্ষায়ণী বলে একটা বিধবা মেয়ে গোয়াল ঘরে থেকে এমন সড়কি চালাতে লাগলো যে নিবারণ বুনোকে হার মানাতে পারে। এখানে হাত দেখালে বটে, পুরুষগুলোকে মোরা বাড়ির বার হতে দেখলাম না। উমা, তারপর? পুরুষগুলো দোতলার চাপা সিঁড়ি ফেলে দিলে, তারপর ওপর থেকে ইট ফেলতে লাগলো আর সড়কি চালাতে লাগলো। মোদের দলের একটা জখম হলো, মরে গেল। তখনও মরেনি, মলো মোদের হাতে। যখন দাক্ষায়ণী অসম্ভব সড়কি চালাতে লাগলো, মোরা দেখলাম ফাঁকা জায়গায় দাঁড়ালি মোরা দাঁড়িয়ে মরবো সবকটা, তখন মুখে ঝম্প বাজিয়ে দিলাম। সে আবার কি? এমন শব্দ করলাম যে মেয়ে মানুষের পেটে ছেলে পড়ে যায়। করবো? শোনবা? না থাক, খোকা ভয় পাবে। পুরুষ কটা যাতে ছাদ থেকে নামতে না পারে সে ব্যবস্থা করলাম। সাপের জিবের মতো লিকলিকে সড়কির ফলা একবার এগোয় আর একবার পেছোয়, এক এক টানে এক একটা ভুঁড়ি হসকে দেওয়া যাচ্ছে। ওদের 3-4টে জখম হলো। মোদের তখন গায়ের লোক ঘিরে ফেলেছে, পালাবার পথ নেই। ওদিকে দাক্ষায়ণী গোয়াল ঘর থেকে সড়কি চালাচ্ছে। অঘোর পালাবার ইশারা করলে, কিন্তু তখন পালাই মোরা কোন রাস্তা দিয়ে? তখন মোদের শেষ অস্ত্র চালালাম। 2 হাত্তা বলে লাঠির মার চালিয়ে তামেচা বাহেরা শির ঠিক রেখে পন পন করে কুমোরের চাকের মতো ঘুরতে ঘুরতে ভিড় কেটে বার হয়ে এসে পথ করে দিই দলের সবাইয়ের। মোদের দলের যে লোকটা জখম হয়েল তার মুন্ডুটা কেটে নিয়ে সরে পড়ি। আহা, লোকটার নাম বংশীধর সর্দার, ভারী সড়কিবাজ ছিল। সে আবার কি কথা? নিজেরা মারলে কেন? না মানলি শনাক্ত হবে লাশ দেখে, বেঁচে থাকে তো দলের কথা ফাঁস করে দেবে। কি সর্বনাশ! সর্বনাশ হতো আর একটু হলি, তবে খুব পালিয়ে এলাম। সোনার গহনা লুট করে এলাম 30 ভরি। কি করে? কোথা থেকে নিলে? মেয়ে মানুষদের তো ওপরের ঘরে নিয়ে চাপা সিঁড়ি ফেলে দিল, তার আগেই কাজ হাসিল হয়ে এলো। ডাকাতি করতে গেলে কি বিলম্ব করলে চলে? যেমন দেখায় অমনি গহনা ছিনিয়ে নেওয়া, তারপর যত খুশি চেঁচাও না, সারা রাত্রির পড়ে আছে তার জন্য। এরকম করো না দাদা, বড্ড পাপের কাজ। এ ভাত তোমাদের মুখে যায়? কত লোকের চোখের জল না মিশে আছে ওই ভাতের সঙ্গে। ছি ছি ছি, নিজের পেটে খেলেই হলো। হলা পেকে খানিকটা চুপ করে থেকে বললে, পাপ পুণ্যের কথা বলবেন না, ও আমাদের হয়ে গিয়েছে। সে রাজাও নেই, সে দেশও নেই। জানো তো, ছড়া গাইতাম আমরা ছেলেবেলায়, ধন্য রাজা সীতারাম বাংলা বাহাদুর, যার বলেতে চুরি ডাকাতি হয়ে গেল দূর, বাঘে মানুষে একই ঘাটে সুখে জল খাবে, রামী স্বামী পোটলা বেঁধে গঙ্গা স্থানে যাবে। তিলু হেসে বললে, আহা, ও ছড়া আমরা যেন আর জানি নে। ছেলেবেলায় দিনুবুড়ি বলতো, শুনেছি। জানবা না কেন? সীতারাম রাজা ছিল নলদি পরগনার, মাসুদপুর হলো তার কেল্লা। মোর মামার বাড়ি হলো হরিহরনগর, মাসুদপুরীর কাছে। মুই সীতারামের কেল্লার ভাঙা ইট পাথর, সীতারামের দিঘি, তার নাম সুখসাগর, ও সব দেখেছি। এখনো অরুণ্যি বীজে কন, তার মধ্যে বড় বড় সাপ থাকে, বাঘ থাকে। একটা পুরনো মস্ত মাদার গাছ ছিল জঙ্গলের মধ্যে, তার ফল খাতি যেতাম ছেলেবেলায়, ভারী মিষ্টি। খোকা বললে, মিষ্টি? আমি খাই। খেও বাবা খোকা, এনে দেবানি। আম পাকলে দেবানি। আম খাই, খেও, কেন খাবা না? ভবানী বাড়ুজ্যে স্নান করে আহ্নিক করতে বসলেন। তিলু 2-4খানা শশা কাটা, আদমালা নারকোল কোড়া ও খানিকটা খেজুরের গুড় তার জন্য ও ঘরে রেখে এলো। হলা পেকে 1 কাঠা চালের ভাত খেলে ভবানীর খাওয়ার পরে। খেতেও পারি, ডাল খেলে একটি গামলা।
খেয়ে দিয়ে সে কিছুক্ষণ বিশ্রাম করতে লাগলো। কিছুক্ষণ পরে একটা কান্নাকাটির শব্দ পাওয়া গেল মুখুজ্জে পাড়ার দিকে। তিলু হলা পেকের দিকে তাকিয়ে বললে, দেখে এসো তো পেকেদা, কে কাঁদছে। ভবানীও তাড়াতাড়ি দেখতে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন, ফণি কাকার বড় জ্যাঠাই জাহাজ ডুবি হয়ে মারা গিয়েছেন, গণেশ খবর নিয়ে এলো। তিলু বললে, ও মা, সে কি, জাহাজ ডুবি? হ্যাঁ, স্যার জন লরেন্স বলে একখানা জাহাজ। জাহাজের আবার নাম থাকে বুঝি? থাকে বই কি। তারপর শোনো, সেই স্যার জন লরেন্স জাহাজ ডুবেছে সাগরে, পুরীর পথে। বহু লোক মারা গিয়েছে। হোগো, এ গায়েরই তো লোক রয়েছে 7-8 জন। টগর কুমোরের মা, পেঁচো গয়লার শাশুড়ি, আর বিধবা বড় মেয়ে খেন্তি, রাজু সর্দারের মা, নীলমণি কাকার বড় বউ দিদি। আহা, পেঁচো গয়লার মেয়ে খেন্তির ছোট ছেলেটা সঙ্গে গিয়েছে মায়ের, 7 বছর মাত্র বয়স। গ্রামে সত্যিই একটা কান্নার রোল পড়ে গেল। নদীর ঘাটে, গৃহস্থের চণ্ডীমণ্ডপে, চাষিদের খামারে, বাজারে, নালুপালের বড় মুদিখানার দোকানে ও আড়তে স্যার জন লরেন্স এই জাহাজ ডুবি ছাড়া আর অন্য কোনো কথা নেই। বাংলার অনেক জেলার বহু তীর্থযাত্রী এবার এই জাহাজ ডুবে মারা গিয়েছিল। বাংলার সামাজিক ইতিহাসে স্যার জন লরেন্স জাহাজ ডুবির একটি বিশিষ্ট স্থান আছে এই জন্যে। গয়া মেম সবে বড় সাহেবের কুঠি থেকে বেরিয়ে কিছু দূর এসেছে, এমন সময় প্রসন্ন আমিন তাকে ডেকে বললে, ও গয়া, শোনো। ও গয়া। গয়া পেছন দিকে চেয়ে মুখ ঘুরিয়ে বললে, আমার এখন নেকড়া করবার সময় নাই। শোনো, একটা কথা বলি। কি? ওবেলা বাড়ি থাকবা? থাকি না থাকি আপনার তাতে কি? না, তাই এমনি বলছি। এখানে কোনো কথা না। যদি কোনো কথা বলতে হয় সন্ধ্যের পর আমার বাড়ি যাবেন, মার সামনে কথা হবে। প্রসন্ন চক্রবর্তী এগিয়ে এসে একগাল হেসে বলে, না না, আমি এখানে কি কথা বলতে যাচ্ছি, বলছি যে তুমি কেমন আছো, একটু রোগা দেখাচ্ছে কিনা তাই। থাক, পথে ঘাটে আর ঢং করতে হবে না। না, এই গয়াকে প্রসন্ন চক্রবর্তী ঠিক মতো বুঝে উঠতেই পারলে না। যখন মনে হয় ওর উপর একটু বুঝি প্রসন্ন হলো অমনি হঠাৎ মুখ ঘুরিয়ে চলে যায়। প্রসন্ন হতবুদ্ধি হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। পেছন দিকে ঘোড়ার খুরের শব্দ শুনে প্রসন্ন চেয়ে দেখল বড় সাহেব সিপটন কোথায় বেরিয়ে যাচ্ছে। বড় ভয় হলো তার। বড় সাহেব দেখে ফেললে নাকি তার ও গয়া মেমের কথাবার্তা? না, সন্ধে হবার এত দেরিও থাকে আজকাল। বাওড়ের ধারে বড় চটকা গাছে রোদ রাঙা হয়ে উঠল। চড়ার খেতে খেতে ঝিঙের ফুল ফুটল। শামকুট পাখির ঝাঁক ইছামতির ওপার থেকে উড়ে আকাইপুরের বিলের দিকে চলে গেল। তবুও সন্ধে আর হয় না। কতক্ষণ পরে বাগদিপাড়ায়, কলুপাড়ায় বাড়ি বাড়ি সন্ধ্যের শাঁখ বেজে উঠল। বটতলার খেপি সন্ন্যাসিনীর মন্দিরে কাঁসর ঘণ্টার আওয়াজ শোনা গেল। প্রসন্ন চক্রবর্তী গিয়ে ডাকলে একটু ভয় ভয়, ও বরদা দিদি। প্রথমেই গয়ার নাম ধরে ডাকতে সাহস হয় নাকি না। মেঘনা চাইতেই জল। প্রসন্ন চক্রবর্তীকে মহা খুশি করে গয়া মেম ঘরের বাইরে এসে বললে, কি খুড়োমশাই? বরদা দিদি বাড়ি নেই। না, কেন? তাই বলছি। গয়া মেম মুখ টিপে হেসে বললে, মার কাছে আপনার দরকার? তাহলে মাকে ডেকে আনি, যোগীদের বাড়ি গিয়েছে। না না, বসো গয়া, তোমার সঙ্গে দুটো কথা বলি। কি? আচ্ছা, আমাকে তোমার কেমনটা লাগে? বুড়ো মানুষ কেমন আবার লাগবে? খুব বুড়ো কি আমি? অন্যায় কথাটা বলো না গয়া। বড় সাহেবের বয়স হয়নি বুঝি? ওদের কথা ছাড়ান দেন, আপনি কি বলছেন তাই বলুন। আমি তোমারে না দেখি থাকতে পারি না কেন বলো তো? মরণের ভগ্ন দশা। একথা বলতে লজ্জা হয় না আমারে? লজ্জা হয় বলেই তো এতদিন বলতে পারিনি। খুব করেলেন, এখন বুঝি মুখে আর কিছু আটকায় না? না, সত্যি গয়া, এত মেয়ে দেখলাম,
কিন্তু তোমার মতো এমন চুল, এমন ছিঁড়ি আর কোনোটা চোখই পড়ল না। ওসব কথা থাক, একটা পরামর্শ দিই, শুনুন। কি? কাউকে বলবেন না বলুন। প্রসন্ন চক্রবর্তীর মুখ উজ্জ্বল দেখালো। এত ঘনিষ্ঠভাবে প্রসন্ন চক্রবর্তীর সঙ্গে কোনোদিনও গয়া কথা বলেনি। কি বাঁকা ভঙ্গিমা ওর কালো ভুরু জোড়ার, কি মুখের হাসির আলো! স্বর্গ আজ পৃথিবীতে এসে ধরা দিল কি এই শরৎ দিনের অপরাহ্নে? কি বলবে গয়া, কি বলবে ও? বুক ঢিপ ঢিপ করে প্রসন্ন আমিনের। সে আগ্রহের অধীরতায় ব্যগ্র কণ্ঠে বললে, বলো না গয়া, জিনিসটা কি? আমি আবার কার কাছে বলতে যাচ্ছি তোমার আমার দুজনের মধ্যেকার কথা? শেষ দিকের কথাগুলো খুব জোর দিয়ে উচ্চারণ করলে প্রসন্ন চক্রবর্তী। গয়া কিন্তু কথার ইঙ্গিতটুকু সম্পূর্ণ উপেক্ষা করে সহজ সুরেই বলল, শুনুন বলি, আপনার ভালোর জন্যই বলছি। সাহেবদের ভেতর ভাঙন ধরেছে, ওরা চলে যাচ্ছে এখান থেকে। বড় সাহেবের মেম এখান থেকে শিগগির চলে যাবে। মেম লোকটা ভালো, যাবার সময় ওর কাছে কিছু চেয়ে নেন গিয়ে, দেবে। লোক ভালো, কথাটা শুনবেন। প্রসন্ন চক্রবর্তী বুদ্ধিমান ব্যক্তি, সে আগে থেকে কিছু কিছু এ সম্বন্ধে যে অনুমান না করেছিল এমন নয়। সাহেবরা চলে যাবে, সাহেবরা চলে যাবে, জানে সে কিছু কিছু, কিন্তু গয়া এভাবের কথা তাকে আজ এতদিন পরে বললে কেন? তার সুখ দুঃখে, উন্নতি অবনতিতে গয়া মেমের কি? প্রসন্ন চক্রবর্তীর সারা শরীরে পুলকের শিহরণ বয়ে গেল। সন্ধেবেলার 5 মিশেলি আলোর মধ্যে দাঁড়িয়ে আজ এতকাল পরে জীবনের শেষ প্রহরের দিকে যেন কি একটা নতুন জিনিসের সন্ধান পেলে প্রসন্ন। সে বললে, সাহেবরা চলে যাচ্ছে কেন? গয়া হেসে বললে, ওদের ঘুনি ডাঙায় উঠে গিয়েছে যে খুড়োমশাই, জানেন না? শুনেছি কিছু কিছু। সমস্ত জেলার লোক খেপে গিয়েছে। রোজ চিঠি আসছে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছ থেকে, সাবধান হতি বলছে। হাজার হোক সাদা চামড়া তো, মেমদের আগে সরিয়ে দিচ্ছে। আপনারেও বলি, একটু সাবধান হয়ে চলবেন। খাতক প্রজার ওপর আগের মতো আর করবেন না, করলি আর চলবে না। কেন? আমি বলি, তোমার কি গয়া? গয়া খিলখিল করে হেসে উঠে বললে, না, আপনারা নিয়ে আর যদি পারা যায়। বলতে গেলাম একটা ভালো কথা, আর অমনি আপনি আরম্ভ করে দিলেন যা তা। কি খারাপ কথাটা আমি বললাম গয়া? কণ্ঠস্বর পূর্ববৎ গাঢ়, বরং গাঢ়তর। আবার যত সব বাজে কথা। বলি, যে কথাটা বললাম কানে গেল না? দাঁড়ান দাঁড়ান বলেই প্রসন্ন চক্রবর্তীকে অবাক ও স্তম্ভিত করে গয়া তার খুব কাছে এসে তার পিঠে একটা চড় মেরে বললে, একটা মশা, এই দেখুন। সমস্ত দেহ শিউরে উঠল প্রসন্ন আমিনের। পৃথিবী ঘুরছে কি বন বন করে। গয়া বললে, যা বললাম সেই রকম চলবেন, বুঝলেন? কথা কানে গেল? গিয়েছে। আচ্ছা গয়া, না যদি চলি, তোমার কি? তোমার খেদিটা কি? গয়ার আগের সুরে বললে, আমার কলা। কি আবার আমার? না শোনেন মরবেন দেওয়ানজির মতো। রাগ করছো কেন গয়া? আমার মরণই ভালো। কেই বা কাঁদবে মলি পরে? প্রসন্ন চক্রবর্তী ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আহা হা হা, ঢং! রাগে গা ঝুলে যায়, গলার সুর যেন কেষ্ট যাত্রা। বললাম একটা সোজা কথা না, কে কাঁদবে মলি পরে, কে হেন করবে তেন করবে, সোজা পথে চললে হয় কি জিজ্ঞেস করি? যাকে, ভালোই তো। আমাকে দেখলি তোমার রাগে গা জ্বলে না? আমি জানি নে বাপু, যত আজগুবি কথার উত্তর আমি বসে বসে এখন দিই। খেয়ে দে, এখন তো আমার কাজ নাই। আসুন গিয়ে, এখন মা আসবার সময় হলো। বেশ, চললাম এখন গয়া, আসুন গিয়ে। প্রসন্ন চক্রবর্তী ক্ষুণ্ণ মনে কিছু দূর যেতে এই গয়া পেছন থেকে ডাকলে, ও খুড়োমশাই। প্রসন্ন ফিরে চেয়ে বললে, কি? শুনুন। বলো নাকি? রাগ করবেন না যেন।
না, যাই এখন। শুনুন না। কি? আপনি একটা পাগল। যা বলো গয়া। শোনো একটা কথা, কাছে এসো। না, ওখান থেকে বলুন আপনি। নিধুবাবুর একটা টপ্পা শুনবা? না, আপনি যান, মা আসছে। প্রসন্ন চক্রবর্তী আবার কিছু দূর যেতে গয়া পেছন থেকে বললে, আবার আসবেন এখন একদিন? কানে গেল কথাটা? আসবেন? কেন আসবো না, নিশ্চয়ই আসবো, ঠিক আসবো। দূরের মাঠের পথ ধরল প্রসন্ন চক্রবর্তী। অনেক দূর সে চলে এসেছে গয়াদের বাড়ি থেকে। বড়দা দেখে ফেলেনি আশা করা যাচ্ছে। কেমন মিষ্টি সুরে কথা কইলে গয়া, কেমন ভাবে তাকে সরিয়ে দিলে পাছে মা দেখে ফেলে। কিন্তু তার চেয়েও অদ্ভুত, তার চেয়েও আশ্চর্য, সবচেয়ে আশ্চর্য হচ্ছে, ও ভাবলে এখনো সারা দেহে অপূর্ব আনন্দের শিহরণ বয়ে যায়। সেটা হচ্ছে গয়ার সেই মশা মারা। এত কাছে এসে ঘেঁষে দাঁড়িয়ে অমন সুন্দর ভঙ্গিতে সত্যি কি মশা বসেছিল তার গায়ে? মশা মারবার ছলে গয়া কি তার কাছে আসতে চায়নি? কি একটা দেখিয়েছিল বটে গয়া। প্রসন্ন চক্রবর্তীর তখন কি চোখ ছিল একটা মরা মশা দেখবার? সন্ধে হয়ে এসেছে। ভাদ্রের নীল আকাশ দূর মাঠের ওপর উপুড় হয়ে আছে। বাঁশের নতুন কোড়াগুলো সারি সারি সোনার সড়কির মতো দেখাচ্ছে রাঙা রোদ পড়ে বনজোলার যুগিপাড়ার বাঁশ বনে বনে। ওখানেই আছে গয়ার মা বড়দা। ভাগ্যিস বাড়ি ছেড়ে গিয়েছিল, নইলে বড়দা আজ উপস্থিত থাকলে গয়ার সঙ্গে কথাই হতো না, দেখাই হতো না। বৃথা যেত এমন চমৎকার শরতের দিন, বৃথা যেত ভাদ্রের সন্ধ্যা। সারা জীবনের মধ্যে এই একটি দিন তার, চিরকাল যা চেয়ে এসেছিল, আজ এতদিন পরে তাকে মিলল। নারীর প্রেমের জন্যে সারা জীবনটা বুভুক্ষ ছিল নাকি ওর? প্রসন্ন চক্রবর্তী অনেক দেরি করে আজ বাসায় ফিরল। নীলকুঠির বাসা, ছোট্ট একখানা ঘর, তার সঙ্গে খড়ের একটা রান্নাঘর। সদরামীন নকুলধারা আজ অনুপস্থিত, তাই রক্ষে, নতুবা বকিয়ে বকিয়ে মারত এতক্ষণ। বকবার মেজাজ নেই তার আজ। শুধু বসে বসে ভাবতে ইচ্ছে করছে, গয়া তার কাছ ঘেঁষে এসে মশা মারলে হয়, হয় ধরা দেয়, স্বর্গের উর্বশী মেনকা রম্ভাও ধরা দেয়। সে চাইছে যে। বর্ষা নামলো হঠাৎ। ভাদ্র সন্ধ্যা অন্ধকার করে ঝমঝম করে বৃষ্টি নামলো। খড়ের চালার ফুটো বেয়ে জল পড়ছে মাটির উনুনে। ভাত চড়িয়েছে উচ্ছে আর কাঁচকলা ভাতে দিয়ে, আর কিছু নেই। আর কিছু রান্না করবার দরকার কি? খাবার ইচ্ছেই নেই। শুধু ভাবতে ভালো লাগে, শুধু গয়া মেমের সেই অদ্ভুত ভঙ্গি, তার সে মুখের হাসি। গয়া তার কাছ ঘেঁষে একটা চড় মেরেছে তার গায়ে মশা মারতে। মশা কি সত্যিই তার গায়ে বসেছিল? আচ্ছা, এমন যদি হতো সে ভাত রান্না করছে, গয়া হাসি হাসি মুখে উঁকি দিয়ে বলতো এসে, খুড়ো মশাই কি করছেন? ভাত রাঁধছি গয়া। কি রান্না করছেন? ভাতে ভাত। আহা, আপনার বড় কষ্ট। কি করব গয়া, কে আছে আমার? কি খাই না খাই দেখছে কে? আপনার জন্য মাছ এনেছি, ভালো খয়রা মাছ। কেন গয়া তুমি আমার জন্য এত ভাবো? বড্ড মন কেমন করে আপনার জন্য। একা থাকেন, কত কষ্ট পান। ভাত হয়ে গেল, ধরা গন্ধ বেরিয়েছে। সর্ষের তেলে ভাতে ভাত মেখে খেতে বসলো প্রসন্ন চক্রবর্তী। রেড়ির তেলের জল বসানো দোতলা মাটির পিদিমের শিখা হেলছে দুলছে জলো হাওয়ায়। খাওয়ার শেষে যখন প্রায় শেষ হয়ে এসেছে, তখন প্রসন্ন আবিষ্কার করলে পাতে সে নুন নেয়নি।
উচ্ছে ভাতে কাঁচকলা ভাতে আলু নিয়ে খেয়ে চলেছে এতক্ষণ। আচ্ছা, মশাটা কি সত্যি ওর গায়ে বসেছিল? রামকানাই কবিরাজ সকালে উঠে ইছামতিতে স্নান করে আসবার সময় দেখলেন কি চমৎকার নাক জোয়ালে ফুল ফুটেছে নদীর ধারের ঝোপের মাথায়। বেশ পুজো হবে। বড় লোভ হলো রামকানাইয়ের। কাঁটার জঙ্গল ভেদ করে অতি কষ্টে ফুল তুলে রামকানাইয়ের দেরি হয়ে গেল নিজের ছোট্ট খড়ের ঘরে ফিরতে। রামকানাই রোজ প্রাতঃস্নান করে এসে পুজো করে থাকেন গ্রাম্য কুমোরের তৈরি রাধাকৃষ্ণের একটা পুতুল। ভালো লেগেছিল বলে ভাসান পোতার চড়কের মেলায় কেনা। বড় ভালো লাগে ওই মূর্তির পায়ে নাক জোয়ালে ফুল সাজিয়ে দিতে, চন্দন ঘষে মূর্তির পায়ে মাখিয়ে দিতে, দু একটা ধূপকাঠি জেলে দিতে পুতুলটার আশেপাশে। নৈবেদ্য দেন, কোনোদিনও পেয়ারা কাটা, কোনোদিনও পাকা পেঁপের টুকরো, এক ডালা খাঁড় আখের গুড়। পুজো শেষ করবার আগে যদি কেউ না আসে তবে অনেকক্ষণ ধরে পুজো চলে রামকানাইয়ের। চেয়ে চেয়ে এক একদিন জলও পড়ে। লাজুক হাতে মুছে ফেলে দেন রামকানাই। কে বাইরে থেকে ডাকলে, কবিরাজ মশাই ঘরে আছেন? কে? যাই। সবাইপুরীর অম্বিকা মণ্ডলের ছেলের জ্বর, যেতে হবে সেখানে। আচ্ছা, আমি যাচ্ছি, বসো। পুজো আচ্ছা শেষ করে প্রসাদ নিয়ে বাইরে এসে রামকানাই সেই লোকটার হাতে কিছু দিলেন। কি অসুখ? আগে জ্বর আজ 3 দিন। তুমি চলে যাও, আমি আরো 2টো রুগী দেখে যাব এখন। রামকানাই 2 টুকরো শশা খেয়ে রোগী দেখতে বেরিয়ে পড়েন। নানা জায়গা ঘুরে বেলা দ্বীপ্রহরের সময় সবাইপুর গ্রামের অম্বিকা মণ্ডলের বাড়ি গিয়ে ডাক দিলেন। অম্বিকা মণ্ডল বেগুনের চাষ করে, অবস্থা খুব খারাপ। ছেলেটির আজ কয়েকদিন জ্বর, ওষুধ নেই, পথ্য নেই। রামকানাই কবিরাজ খুব যত্ন করে দেখে বললেন, এ নারীর অবস্থা ভালো না, একবার টাল খাবে। বাড়ি শুদ্ধ সকলে মিলে কবিরাজকে সেদিনটা সেখানে থাকতে বললে। তখন যে তার খাওয়া হয়নি সে কথা কেউ জানে না, কেউ কিছু বললেও না। রামকানাই কবিরাজ না খেয়ে সন্ধ্যা পর্যন্ত বালকের শিয়রে বসে রইলেন। তারপর বাড়ি এসে সন্ধ্যা আরাধনা ও রান্না করে রাত 1 প্রহরের সময় আবার গেলেন রোগীর বাড়ি। রামকানাইয়ের নারী জ্ঞান অব্যর্থ। রাত দুপুরের সময় রোগী যায় হলো। সূচিকাভরণ প্রয়োগ করে টাল সামলাতে হলো রামকানাইয়ের। ওদের ঘরের মধ্যে জায়গা নেই, পিঁড়েতে একটা মাদুর বিছিয়ে দিলে। ভোর পর্যন্ত সেখানে কাটিয়ে তিনি পুনরায় রোগীর নাড়ি দেখলেন। মুখ গম্ভীর করে বললেন, এ রোগী বাঁচবে না। বিষম সান্নিপাতিক জ্বর, বিকার দেখা দিয়েছে। আমি চললাম, আমাকে কিছু দিতে হবে না তোমাদের। এতটা পরিশ্রমের বদলে একটি কানাকড়িও পেলেন না রামকানাই। সেজন্য তিনি দুঃখিত নন। রোগীকে যে বাঁচাতে পারলেন না তার চেয়ে বড় দুঃখ হলো তার সেটাই। আজকাল একটি ছাত্র জুটেছে রামকানাইয়ের। ভজনঘাটের ক্রুর চক্রবর্তীর ছেলে, নাম নিমাই, 22-23 বছর বয়স। সে ঘরের বাইরে দুর্বাঘাসের ওপরে মাধব নিদানের পুঁথি হাতে বসে আছে। অধ্যাপক আসতেই উঠে দাঁড়িয়ে প্রণাম করলে। রামকানাই তাকে দেখে খুশি হয়ে বললেন, বাপ নিমাই, বসো। নাড়ির ঘা কিরকম রে? আগে নাড়ির ঘা কি বুঝতে পারলাম না। কঘা দিলে সংকটের নাড়ি, 3-এর পর 1 ফাঁক, 4-এর পর 1 ফাঁক। তা কেন? 7-এর পর 8-এর পর হলি হবে না? আগে তাও হবে। তাই বল। আজ একটা রুগী দেখলাম, 7-এর পর ফাঁক, সেখান থেকেই এলাম। বাঁচল? স্বয়ং ধন্বন্তরীর অসাধ্য, কৃতি সাধ্যা ভবেত সাধ্য সুশ্রুতে বলেছে। বাবা, একটা কথা বলি,
কবিরাজি তো পড়বার জন্যই এসেছ। শরীরে কোনো দোষ রাখবা না, মিথ্যে কথা বলবা না, লোভ করবা না, অল্পে সন্তুষ্ট থাকবা, দুঃখী গরিবদের বিনামূল্যে চিকিৎসা করবা, ভগবানে মতি রাখবা, নেশা ভাঙ করবা না, তবে ভালো কবিরাজ হতে পারবা। আমাদের গুরুদেব মঙ্গলগঞ্জের গঙ্গাধর সেন কবিরাজ সর্বদা আমাদের এই কথা বলতেন। গুরুদেবের উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম করলেন রামকানাই। আমি তার বড় প্রিয় ছাত্র ছিলাম কিনা তার উপযুক্ত হইনি। আমরা কুলাঙ্গার ছাত্র তার। নাড়ি ধরে যাকে যা বলবেন তাই হবে। বলতেন, মনটা পবিত্র না রাখলে নাড়ি জ্ঞান হয় না। কিছু খাবি? ছাত্র সলজ্জ মুখে বললে, না গুরুদেব, তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু খাসনি। কি বা খেতি দি, কিছু নেই ঘরে। একটা নারকোল আছে, ছাড়া দেখি। দা আছে? ওই বটকৃষ্ণ সামন্তদের বাড়ি থেকে নিয়ে আয়। ওই নদীর ধারে বাঁশতলায় যে বাড়ি, ওটা। চিনতে পারবি না সঙ্গে যাব? না, পারবো এখন। গুরু শিষ্য কাঁচা নারকোল ও অল্প দুটি ভাজা কড়াইয়ের ডাল চিবিয়ে খেয়ে অধ্যয়ন অধ্যাপনা কাজে মন দিল। বেলা দ্বীপ প্রহর পর্যন্ত ছাত্রের যদি বা হুঁশ থাকে তো গুরুর একেবারেই নেই। মাধব নিদান পড়াতে পড়াতে এলো চরক, চরক থেকে এলো কলাপ ব্যাকরণ, অবশেষে এসে পড়ে শ্রীমদ্ ভাগবত। রামকানাই কবিরাজ ভালো সংস্কৃতজ্ঞ, ব্যাকরণের উপাধি পর্যন্ত পড়েছিলেন। ছাত্রকে বললেন, অকাম সর্বকাম বামক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরং। অকাম অর্থাৎ বিষয় কামনা শূন্য হয়ে ভক্তি দ্বারা ঈশ্বরকে ভজনা করবে। বুঝলে বাবা, তার অসীম দয়া। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলেছেন, সকাম ভক্ত অজ্ঞ জানি দয়ালু ভগবান সচরণ দিয়া করে ইচ্ছার নিধান। তিনি কৃপা করেন, একবার তার চরণে শরণ নিলেই হলো। মানুষের অজ্ঞতা দেখে তিনি দয়া না করলে কে করবে? শিষ্য কাঠ সংগ্রহ করে আনলে বাঁশবন থেকে। গুরু বললেন, একটা ওল তুলে আনলি নে কেন বাঁশবন থেকে? আছে? অনেক আছে, নিয়ে আয়। বটকৃষ্ণদের বাড়ি থেকে শাবল একখানা চেয়ে নে, আর ওদের দাখানা নিয়ে এসেছিস, দিয়ে আয়। বড় দেখে ওল তুলবি। খাবার কিছু নেই ঘরে, ওল ভাতে সর্ষে বাটা দিয়ে, আর ওরে অমনি দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসিস বটকেষ্টদের বাড়ি থেকে। মুখ চুলকোবে না গুরুদেব? ওরে না না, সর্ষে বাটা মাখলি আবার মুখ চুলকোবে? ওল টাটকা তুলে খেতি নেই, রোদে শুকিয়ে নিতে হয় দু একদিন। সেসব জানি, আজ ভাত দিয়ে খেতে হবে। তুই নিয়ে আয় গিয়ে, যা, তুইও এখানে খাবি। ওল ভাতে ভাত দিয়ে গুরু শিষ্য আহার সমাপ্ত করে আবার পড়াশুনো আরম্ভ করে দিলে। বিকেল বেলা হয়ে গেল। বাঁশবনে পিড়িং পিড়িং করে ফিঙে পাখি ডাকছে। ঘরের মধ্যে অন্ধকারে আর দেখা যায় না। তখন গুরুর আদেশে শিষ্য নিমাই চক্রবর্তী পুঁথি বাঁধলে। ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বললে, তাহলে যাই গুরুদেব? ওরে, কি করে যাবি? বাঁশবনের মাথায় বেজায় মেঘ করেছে, ভীষণ বৃষ্টি আসবে। ছাতিটাও তো আজ আনিসনি। বাঁটটা ভেঙে গিয়েছে, আর একটা ছাতি তৈরি করছি। ভালো কচি তালপাতা এনে কাদায় পুঁতে রেখে দিয়েছি, 7-8 দিনে পেকে যাবে। সেই তালপাতায় পাকা ছাতি হয়। কেন, কেয়া পাতায় ভালো ছাতি হয়? টেঁকে না গুরুদেব, তালপাতার মতো কিছু না। কে বললে টেঁকে না? কেয়া পাতার ছাতি সবাই বাঁধতে জানে না। আমি তোরে দেব একখানা ছাতি, দেখবি। শিষ্য বিদায় নিয়ে চলে যাবার কিছু পরেই গয়া মেম ঘরে ঢুকলো। হাতে তার এক ছড়া পাকা কলা। সে দূর থেকে রামকানাইকে প্রণাম করে দোরের কাছেই দাঁড়িয়ে রইল। রামকানাই বললে, এসো মা, বসো বসো। দাঁড়িয়ে কেন? হাতে ও কি? গয়া সাহস পেয়ে বললে, ছড়া গাছের কলা,
আপনার চরণে দিতে এলাম, আপনি সেবা করবেন। ও তো নিতে পারবো না, আমি কারো দান নিই নে। এক কড়া কড়ি দিয়ে নিন। রুগীদের বাড়ি থেকে নিই, ওতে দোষ হয় না। বটকেষ্ট সামন্ত আমার রুগী, হাঁপানিতে ভুগছে, ওর বাড়ি থেকে নিই এটা ওটা। তুমি তো আমার রুগী নও মা, অবশ্যই আশীর্বাদ করি রুগী না হতে হয়। রোগের জন্যই তো এলাম জ্যাঠামশাই। কি রোগ? গয়া ইতস্তত করে বললে, সর্দি মতো হয়েছে, রাত্রিরে ঘুম হয় না। ঠিক তো? ঠিক বলছি বাবা, আপনি সাক্ষাৎ শিবতুল্য লোক, আপনার সঙ্গে মিথ্যে বললে নরকে পচিমূর্তি হবে না? রামকানাই দুঃখিত সুরে বললেন, না মা, ওসব কথা বলতে নেই, আমি তুচ্ছ লোক। আচ্ছা, একটু ওষুধ তোমারে দিই, আদার রস আর মধু দিয়ে মেরি খাবা। আচ্ছা। বাবা, কি সব লোক আপনার মতো হয় না কেন? লোকে এত দুষ্টু বদমাইশ হয় কেন? আমিও ওই দলের। আমি কি করে দল ছাড়া হলাম? এই গাঁয়ে একজন ভালো লোক আছে, দেওয়ানজির জামাই ভবানী বাড়ুজ্জি। মিথ্যে কথা বলে না, গরিবের উপকার করে, লক্ষ্মীর সংসার, ভগবানের কথা নিয়ে আছে। আমি দেখিছি দূর থেকে, কাছে যেতে সাহসে কুলোয় না। সত্যি কথা বলছি আপনার কাছে, আমাদের জন্ম মিথ্যে গেল, জানেন তো সবই জ্যাঠামশাই। তাকে ডাকু, তার কৃপা হলে সবই হয়। তুমি তো তুমি, কত বড় বড় পাপী তরে গেল। জ্যাঠামশাই, এক এক সময় মনে বড্ড খেদ হয়, ইচ্ছে হয় সব ছেড়ে ছুড়ে বেরিয়ে যাই। মার জন্যই পারিনি, মাই আমাকে নষ্ট করলে। মা আজ মরে গেলে আমি একদিকে গিয়ে বেরোতাম। সত্যি বলছি, এক এক সময় হয় এমনি মনটা জ্যাঠামশাই। রামকানাই চুপ করে রইলেন, তার মন সায় দিল না এই সময় কোনো কথা বলতে। গয়া বললে, কলা নেবেন? দিয়ে যাও। ওষুধটা দিয়ে দিই মা, দাঁড়াও। মধু আছে তো? না থাকে আমার কাছে আছে, দিচ্ছি। গয়া প্রণাম করে চলে গেল ওষুধ নিয়ে। পথে যেতে যেতে প্রসন্ন চক্রবর্তীর সঙ্গে হঠাৎ দেখা। গয়ার আসবার পথে এসে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। এই যে গয়া, কোথায় গিয়েছিলে? হাতে কি? ওষুধ খুড়োমশাই। এখানে দাঁড়িয়ে? ভাবছি তুমি তো এ পথ দিয়ে আসবে। আপনি আর এমন করবেন না, সরে যান পথের ওপর থেকে। কেন? আমার ওপর বিরূপ কেন? কি হয়েছে? বিরূপ স্বরূপের কথা না, আপনি সরুন তো, আমি যাই। গয়া হন হন করে পাশ কাটিয়ে চলে গেল। প্রসন্ন চক্রবর্তী তেমন সাহস সঞ্চয় করতে পারলে না যে পেছন থেকে ডাকে। ফিরেও চাইলে না গয়া। না, মেয়ে মানুষের মতির যদি কিছু। নীল বিদ্রোহ আরম্ভ হয়ে গেল সারা যশোর ও নদিয়া জেলায়। কাছারিতে সে খবরটা নিয়ে এলো নতুন দেওয়ান হরকালী সুর। শিবটন সাহেব কুঠির পশ্চিম দিকের বারান্দায় বসে বন্দুকের নল পরিষ্কার করছিল। হরকালী সুর সেলাম করে বললে, 13খানা গাঁয়ের প্রজা খেপেছে সাহেব। ছোট লাট আসছেন এইসব জায়গা দেখতে, প্রজারা তাঁর কাছে সব বলবে। শিবটন মাথা নাড়া দিয়ে বললে, হিয়ার মে দেওয়ান, প্রজা শাসন কি করিয়া করিতে হয় তাহা আমি জানে। আগের দেওয়ানকে যাহারা খুন করিয়াছিল তাহাদের ঘর বাড়ি জ্বালাইয়া দিয়াছি। দিস পিপল ওয়ান্ট এ রিভোল্ট, ডু দে? সব নীলকুঠের সাহেব লোক মিলিয়া সভা হইয়াছিল, তুমি জানে? জানি হুজুর, তখন আমি রণবিজয়পুরের কুঠিতে। ও, দ্যাট রণবিজয়পুর, যেখানে জেফ্রিস সাহেব খুন হইল। খুন হননি হুজুর, মদ খেয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে চোট লেগে অজ্ঞান হয়ে গেলেন। ওসব নেটিভ আমলাদের কারসাজি আছে। ইট ওয়াজ এ পোল্ট এগেনস্ট হিজ লাইফ, আমি সব জানে। কে ম্যানেজার ছিল? রবিনসন? আগে হুজুর। এখন কান পাতিয়া শোনো, আই ওয়ান্ট এ ভেরি ইন্টারপ্রেট দেওয়ান, যেমন রাজারাম ছিল। বাট, নিজের মাথায় হাত দিয়ে দেখিয়ে বললে, হি ওয়াজ নট এ ব্রেনি চ্যাপ, সামথিং রং উইথ হিজ থিঙ্ক বক্স। বুদ্ধি ছিল না, সাবধান হইয়া চলিতে জানিত না, সেজন্য মরিল।
বন্দুক দেখিলে? হ্যাঁ হুজুর, 7টা নতুন গান আসিয়াছে। আমার নাম সিপ্টন আছে, কি করিয়া শাসন করিতে হয় তাহা জানে। আই উইল শুট দেম লাইক পিগস। হুজুর, আমাদের সভাতে ঠিক হইয়াছে, আমরা হটিব না, গভর্নমেন্টের কথা শুনিব না, প্রয়োজন বুঝিলে খুন করিবে। মেম সাহেবদের এখানে রাখা হইবে না, আমি মেম সাহেবকে পাঠাইয়া দিতেছি। কবে হুজুর? মন্ডে নেক্সট, বাই বোট ফ্রম হিয়ার টু মঙ্গলগঞ্জ। সোমবারে নৌকা করিয়া যাইবেন, নৌকা ঠিক রাখিবে। যে আজ্ঞে হুজুর, সব ঠিক থাকবে। সঙ্গে কে যাবে হুজুর? কি প্রয়োজন? আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ নেসেসারি। দেওয়ান হরকালীসুর ঘুঘু লোক, অনেক কিছু ভেতরের খবর সে জানে, কিন্তু কতটা বলা উচিত কতটা উচিত নয় তা এখনো বুঝে উঠতে পারেনি। মাথা চুলকে বললে, হুজুর, সঙ্গে আপনি গেলে ভালো হয়। সিপ্টন ভুরু কুঁচকে বললে, শি ক্যান টেক কেয়ার অফ হারসেলফ। তিনি নিজেকে রক্ষা করিতে জানেন, আমার যাইতে হইবে না, তুমি সব ঠিক করো। হুজুর, করিম লাঠিয়ালকে সঙ্গে দিতে চাই। হোয়াট? ইজ ইট অ্যাজ ওর্স অ্যাজ দ্যাট? কিছু দরকার নাই, তুমি যাও। অত ভয় করিলে নীলকুঠি চালাইতে জানিবে না। ঠিক আছে। যে আজ্ঞে হুজুর। একটা কথা শুনিয়া যাও। আর ইউ শিওর দের ইজ অ্যাজ মাচ অ্যাজ দ্যাট? খবর লইয়া কি জানিলে? সাহস দেন তো বলি হুজুর। মেম সাহেবের সঙ্গে করিম লাঠিয়াল আর পাইক যেন যায়। ষড়যন্ত্র অনেক দূর গড়িয়েছে। সাহেব শীষ দিতে দিতে বললে, ও দিস আই নেভার ইমাজিনড পসিবল। ইট উইল মেক মি ফিল ডিফারেন্ট। ইহা বিশ্বাস করা শক্ত। আচ্ছা, তুমি যাও, লিভ এভরিথিং টু মি। আমি যা যা করিতে হইবে সব করা হইবে, বুঝিল? হরকালীসুর বহুদিন বহু সাহেব ঘেঁটে এসেছে, উল্টো পাল্টা ভুল বাংলা আন্দাজে বুঝে বুঝে ঘুণ হয়ে গিয়েছে। বললে, একটা কথা বলি হুজুর, আমার বন্দোবস্ত আমি করি, আপনার বন্দোবস্ত আপনি করুন। সেলাম হুজুর। 3 দিন পরে বড় সাহেবের মেম নীলকুঠির কাছ থেকে বিদায় নিয়ে কুলতলার ঘাটে বজরায় চাপল। সঙ্গে 10 জন পাইক সহ করিম লাঠিয়াল, নিজে হরকালীসুর পৃথক নৌকায় বজরার পেছনে। পুরনো কর্মচারীদের মধ্যে প্রসন্ন চক্রবর্তী আমিন হাত জোড় করে গিয়ে দাঁড়িয়ে বললে, মা, জগদ্ধাত্রী মা আমার, আপনি চলে যাচ্ছেন, নীলকুঠি আজ অন্ধকার হয়ে গেল। প্রসন্ন আমিন হাউ হাউ করে কেঁদে ফেললেন। মেম সাহেব বললে, ডোন্ট ক্রাই মাই গুড ম্যান, আমিন বাবু, কাঁদিও না। কেন কাঁদে? মা, আমার অবস্থা কি করে গেলে, আমার গতি কি হবে মা, কার কাছে দুঃখ জানাবো? জগদ্ধাত্রী মা আমার। চতুর হরকালীসুর অন্যদিকে মুখ ফিরিয়ে হাসি চাপলে। মেম সাহেব বিরক্তি না করে নিজের গলা থেকে সরু হার ছড়াটা খুলে প্রসন্ন আমিনের দিকে ছুঁড়ে ফেলে দিলে। প্রসন্ন শশব্যস্ত হয়ে সেটা লুফে নিলে 2 হাতে। সকলে অবাক, হরকালীসুর স্তম্ভিত, করিম লেঠেল হাঁ করে রইল। বজরা ঘাট ছেড়ে চলে গেল। প্রসন্ন আমিন অনেকক্ষণ বজরার দিকে চেয়ে চেয়ে ঘাটে দাঁড়িয়ে রইল। তারপর উড়ানির খুঁটে চোখের জল মুছে ধীরে ধীরে ঘাটের উপরে উঠে চলে গেল। বড় সাহেবের মেম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নীলকুঠির লক্ষ্মী চলে গেল। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি, 11 পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই
একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।